গণতন্ত্রের পথে বাধা এলে রুখে দেওয়ার আহ্বান বিএনপির। জনগণ নির্বাচনমুখী হলে পেছানোর সুযোগ নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। রাজশাহী নগরীতে কোচিং সেন্টারে বিপুল বিস্ফোরক ও অস্ত্রের সন্ধান চলছে, নিষ্ক্রিয়করণ, পুকুরেও তল্লাশি, কোচিং মালিক সহ আটক ৩। আধিপত্য ও পূর্ব বিরোধে বনানীর সীসা লাউঞ্জে রাব্বি হত্যা, ব্রিফিংয়ে র্যাব। চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার ২ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। এবার সিলেটের মহালধিক গ্রামে সর্বোচ্চ লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার, ২ মামলায় গ্রেপ্তার ৬, অভিযান অব্যাহত। এবং চুরি অপচয় রোধে প্রথমবার চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল ঢাকায়, বিপিসির স্বয়ংক্রিয় পদ্ধতির উদ্বোধন। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের রুখে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ডক্টর মঈন খান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনে অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এদিকে উপদেষ্টাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো হাসিনার আমলের দুর্নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিস্তারিত দেখুন জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। শেখ হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আগস্ট জুড়ে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের ব্যানারেও আয়োজন করা হয় এমন অনুষ্ঠানের। ফেসিবাদ পতনের বর্ষপূর্তি ও জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণ শিরোনামে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, উপদেষ্টাদের নামে যে অভিযোগ পাওয়া যাচ্ছে যা হাসিনা আমলের দুর্নীতিরই পুনরাবৃত্তি। আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন, তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার কথা রেখেছে। 2008 সালের ডিসেম্বরে যখন ভোট হয় তার কয়েকদিন আগে এই 300 সিটের কে কোথায় নির্বাচিত হবে তার পূর্ব নকশা কিন্তু নির্বাচনের আগেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল এবং সেভাবে 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল। এদিকে নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন নিয়ে নানা কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ। গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সহজ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শেই তাদের দল কাজ করে যাচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না।
প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের সচেতনতা তৈরি সহ সার্বিক বিষয় দেখতে সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, জনগণই মূল শক্তি, সুতরাং জনগণ চাইলে যথাসময়ে নির্বাচন হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্যুতে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যারে যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামানের চাচাতো ভাই অনিন্দের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, বিস্ফোরক সহ সন্দেহজনক নানা সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় অনিন্দ সহ ৩ জনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে কোচিং সেন্টারের পাশের যে পুকুরটি রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে আটক অনিন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং হলি আর্টিজানের হামলা মামলার আসামি। এবং এই যে দর্শক আমরা বলছিলাম যে রাজশাহী নগরের যে অভিযান, সেটি সকাল থেকেই আমরা দেখেছি যে এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং একটি কোচিং সেন্টারের ভেতরে এরকম বিস্ফোরক এবং একই সঙ্গে নানা রকম অস্ত্র সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং যৌথ বাহিনী দিনভর সেখানে সেই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এবং এই যে বিষয়টি আমরা বলছিলাম, এই বিষয়টি নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে। সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রাজশাহীতে। আগে প্রতিবেদনটি দেখে আসতে চাই। কাদিরগঞ্জের পুকুরপাড়ের এ বাড়িগুলো সাবেক মেয়র AHM খায়রুজ্জামানের পৈতৃক ভিটা। বসবাস করেন তার চাচা, চাচাতো ভাই সহ স্বজনরা। শুক্রবার রাত ৩টা থেকে এই বাড়িগুলো ঘিরে অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার বেলা বাড়লে আসে পুলিশের বিশেষ দল CRT। খায়রুজ্জামানের চাচাতো ভাই মুনতাসির আলম অনিন্দের মালিকানাধীন ডক্টরস ইংলিশ কোচিং সেন্টারে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, GPS, অকিটকি ও বাইনোকুলার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া যায়। আগ্নেয়াস্ত্রের সন্ধানে তল্লাশি চালানো হয় কোচিংয়ের পাশের পুকুরে। ডক্টর ইংলিশে যে CEO অনিন্দ ভাই, তো শুনলাম নাকি এর কাছে নাকি সব অবৈধ অস্ত্রপাতি সব জমা করা আছে, আর বিস্ফোরক কিছু নাকি আছে। রাত 3টা থেকে এখানে অভিযান চলছে। এসে বাসা থেকে এসে দেখছি এই অভিযানই আসলে দেখছি, কাল রাত থেকে দেখছি যেখানে অভিযান চলছে, অনেক কিছু বলে পাওয়া গেছে বলে এই এ ঘটনায় কোচিং সেন্টারের মালিক মুনতাসির আলম অনিন্দকে 2 সহযোগী সহ আটক করে যৌথ বাহিনী। পরে উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। 13 ঘন্টার বেশি সময় ধরে চলা এই অভিযানে আশপাশের মেস ও বাড়িতে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনীর সদস্যরা। কোচিং ঘিরে অনিন্দ নানা অপকর্মে যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন অনেকে। আটক অনিন্দ হলি আর্টিজানে জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন। স্থানীয়রা জানান, চাচাতো ভাই খায়রুজ্জামান সাবেক মেয়র ও বাবা শফিকুল আলম লাটকু বিএনপির সাবেক সহসভাপতি হওয়ায় রাজনৈতিক ক্ষমতায় বারবার পার পেয়ে যান তিনি। এখন রাজশাহী। দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম রাজশাহী নগরীর যে কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র এবং বিস্ফোরক যে দ্রব্য সেগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছি রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, এই মুহূর্তের কি পরিস্থিতি? অভিযান কি শেষ হয়েছে কিনা? এবং বলা হয়েছিল যে যৌথ বাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে, সেই ব্রিফিংটি কখন নাগাদ করা হতে পারে? বিস্তারিত জানাবেন আমাদের।
তন্ময়, আসলে যৌথ বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংটি এখন আপাতত অনিশ্চিত। আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, এখানে উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক সহ যে 3 জনকে আটক করা হয়েছে সেটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ইতোমধ্যে, এবং অনানুষ্ঠানিকভাবে যেটি জানা গেছে যে প্রায় 16 ঘন্টার যে অভিযান সেটি যৌথ বাহিনী শেষ ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে যেই 3 জনকে আটক করা হয়েছে এবং একই সাথে 3টি আগ্নেয়াস্ত্র এবং গুলি, সামরিক ম্যানের দূরবীন এবং স্নাইপার স্কোপ সেটি উদ্ধার করা হয়েছে। 6টি দেশীয় অস্ত্র, বিদেশি 7টি ধারালো ড্রেগার, 5টি উন্নত মানের ওয়াকি টকি এখান থেকে উদ্ধার করা হচ্ছে, একটি সামরিক মানের জিপিএস এবং একটি টিজার গান উদ্ধার করা হয়েছে। এখানে আসলে ডক্টর ইংলিশ কোচিংয়ের যিনি আসলে মালিক, তার বিরুদ্ধে এর আগেও আসলে নানা ধরনের অভিযোগ আছে এবং সেটার ভিত্তিতে এটি আরও বেশি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরবর্তী ব্যবস্থা নেবে। এবং এখন পর্যন্ত আমরা এখান থেকে আসলে আশপাশের মানুষের কাছ থেকে যেটি শুনেছি, এই বিষয়টি নিয়ে তারা খুবই হতবাক যে এইরকম একটি ঘটনা এবং এই কোচিংয়ে আসলে এরকম কোনো কিছু এখান থেকে পাওয়া যেতে পারে, সেটি তাদের জন্য খানিকটা অবাক করার ব্যাপার। তবে এক্ষেত্রে যৌথ বাহিনী বা পুলিশ, সিআইডি তাদের কাছে যে তথ্যটি আছে, যেই এখানে যে কোচিংয়ের মালিক অনিন্দ, তার কিন্তু আসলে হলি আর্টিজানের যে মামলা সেটির সাথে সম্পৃক্ততা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার সাথে তার সম্পৃক্ততা আছে। সবকিছু মিলিয়ে এই যে যা কিছু পাওয়া গেছে সেটি আসলে উড়িয়ে দেওয়া একেবারেই আইনশৃঙ্খলা বাহিনী এটি চাচ্ছেন না। এবং এইখান থেকে যে বিভিন্ন দেশি বিদেশি কার্টিজ পাওয়া গেছে, বিপুল সংখ্যক আসলে ব্যবহৃত সিম কার্ড পাওয়া গেছে, সেগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করা হতো, কিভাবে কি করা হতো, এই বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। এবং একই সাথে যে নগদ 7,445 টাকা পাওয়া গেছে এখান থেকে। সুতরাং এই সব কিছুই আসলে কি কারণে হলো, কিভাবে উদ্ধার অভিযানটি করলো এবং সর্বশেষ কি ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তার ব্রিফিং করার কথা রয়েছে, সেটি হলে আমরা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। তন্ময়, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানের বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। পূর্ববিরোধ এবং সীসা লাউঞ্জে আধিপত্য নিয়ে বনানীতে খুন হয়েছেন ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং একই সঙ্গে 2 আসামিকে গ্রেপ্তারের পর এমন দাবি করেছে র্যাব। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। 14 আগস্ট বনানী 360 সীসা লাউঞ্জে খুন হন রাহাত হোসেন রাব্বি। এই ঘটনায় হামজা ও মুন্না নামে 2 ব্যক্তিকে কুমিল্লার বরুড়া এলাকা থেকে গ্রেপ্তারের পর র্যাব জানালো, রাব্বি হত্যায় এই 2 আসামির সরাসরি অংশ নেওয়ার প্রাথমিক সত্যতা মিলেছে। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থেকে হত্যায় ব্যবহৃত সুইচ কিয়া চাকু উদ্ধার করে র্যাব। র্যাব বলছে, হত্যার সময় মুন্না ছুরিকাঘাত করে আর লাঠি দিয়ে আঘাত করে হামজা। পূর্ববিরোধ ও সীসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকেই হত্যার কারণ বলছে সংস্থাটি। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। এদিকে দেশের সীসা লাউঞ্জ অবৈধ হওয়ার পরও কিভাবে রাতভর মাদক নির্ভর ব্যবসা চলে তা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে কথা বলে শিগগিরই অভিযান চালানো হবে বলেও জানায় র্যাব। এখন সেটা আমাদের দেখতে হবে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কি বলে। তো আমরা তাদের সাথে কথা বলে যথাযথ কাগজ নিয়ে কাগজপত্র প্রমাণ সাপেক্ষে দেন আমরা অভিযানে যাব। রাব্বি হত্যায় বনানী 360 ডিগ্রি লাউঞ্জের মালিক ইব্রাহিম খলিলকেও আসামি করা হয়েছে। আমাদের ব্যাটালিয়ন এখানে আসার জন্য। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাজধানীর পলাশীর মোড় থেকে শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন 3 বাহিনীর প্রধান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডিপ্লয় আছে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব।
আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব। অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি, একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না। আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, একটা সুন্দর মিছিল হবে। আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি। আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে। এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল। 19 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান, ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব। এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা আছেন, তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা কভার করছেন। ওনাদের প্রতিও কৃতজ্ঞতা। ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে। তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা কভার করছেন। সবাই ভালো থাকবেন। এটা আমার অনেক পুরনো জায়গা, এই আজিমপুর পলাশে, এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি। তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে শোভাযাত্রার উদ্বোধন করে সেখানে বক্তব্য রাখছিলেন সেনাবাহিনীর প্রধান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলার ডোবার মোড় এলাকায় শেফালি বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় রাতে ঘুমাচ্ছিলেন মাদ্রাসার আবাসিক শিশু শিক্ষার্থী তানিয়া ও জামিলা। রাত 12টার দিকে তারা অসুস্থ হয়ে বমি করতে থাকে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছু সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সাপে কাটার মতো পায়ের একটু দাগ আছে, ওই সাপে কাটার মতো। আর সাপে কাটার যেরকম হয় ওরকমই মৃত্যুটা মনে হচ্ছে ওরকম। ঘুমন্ত অবস্থায় তারা বলছে যে পেটে পেইন করতেছে, তারপরে বমি হচ্ছে, তারপরে ফেনা বের হচ্ছে। 2 বাচ্চাকে নিয়েছে, হাসপাতালে নিয়ে আসলো, আসার পথেই তারা মারা গেছে। কিভাবে মারা গেল, খাদ্য বিষক্রিয়ায় না সাপের দংশনে না পোকামাকড় অন্য কিছু, এরকম কনফার্ম না। তবে খাদ্য বিষক্রিয়া হবে না, হলে অন্যান্য শিশুরাও আক্রান্ত হতো, এটাও ভাবছি। এই জন্যেই ময়নাতদন্তের পাঠানো হয়েছে, রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছি। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের প্রধান দরজা এবং ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা লুট হয়েছে। শুক্রবার রাতে রূপসা ঘাট শাখায় এই লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে হেফাজতে নেয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে পুলিশ। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা রূপসা ঘাট শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা 6টি তালা ভেঙে ব্যাংকের ভল্ট থেকে 16 লাখ টাকা লুট করে নিয়ে যায়। ব্যাংক কর্মকর্তা বলছেন, বৃহস্পতিবার অফিসের কার্যক্রম শেষে ভল্টে 16,16,000 টাকা রেখে যান। টাকা লুটের ঘটনায় খবর পেয়ে শুক্রবার রাতেই ব্যাংকে উপস্থিত হয়ে দেখতে পান রেখে যাওয়া টাকা থেকে মাত্র 1,420 টাকা অবশিষ্ট রয়েছে। এ সময় নিরাপত্তা প্রহরী অনুপস্থিত ছিল বলে জানান তিনি। ঊর্ধ্বতন অফিসে পাঠাই দেওয়ার পরে আমার টাকা ছিল 16,16,000। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এখানে আগে আসছেন, চলে আসছেন। আমি আসে দেখার পরে ওনার 2 জন সিকিউরিটিকে 3 জন সিকিউরিটিকে তারা তাদের হেফাজতে নিয়েছে এবং তারা ওই পুলিশ ওই সিসিটিভি ফুটেজ তারা তাদের হেফাজতে নিয়ে নিয়েছেন। তবে স্থানীয়দের ধারণা, শুক্রবার নির্জনতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। জনবহুল এলাকায় এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। সকালবেলা এসে দেখতেছি আর কি যে
ব্যাংক ডাকাতি হয়েছে ভালো কি মন্দ এটাই। রাত্রে 11টার দিকে এখান থেকে স্থানীয় একজন লোক উনি আমার ফোন দিচ্ছেন, দিয়ে বলতেছে যে ভাই আপনার উপরে কৃষি ব্যাংক চুরি হয়েছে, আপনি জানেন কিনা। শুক্রবার দিন ছুটির দিন, লোকজন থাকে না, আমাকে আশেপাশে যত দোকানদার সবই বন্ধ থাকে। অন্যদিকে পুলিশ বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তারা। এছাড়া অপরাধী শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শুরু হয়েছে অভিযান। একাধিক টিম কাজ করতেছে আমাদের স্যারের আলফাউন স্যারের নির্দেশনায়। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করতেছি। আমাদের একাধিক টিম মাঠে আছে, আমরা ট্রাই করতেছি এগুলো সব কিছু নিয়েই প্রত্যেকটা টুলস আমরা কাজ করতেছি। এই ঘটনায় ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রূপসা থানায় নেওয়া হয়েছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। দেশের ইতিহাসে প্রথমবার পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসলো জ্বালানি তেল। এর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহের স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবেশ করল বিপিসি। সকালে কার্যক্রমের উদ্বোধন করে জ্বালানি উপদেষ্টা বলেছেন, নতুন এই প্রকল্পের কারণে তেলের অপচয় ও চুরি রোধ সহ বছরে তেল পরিবহনে বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। আগামীতে দুর্নীতি এবং অপচয় কমিয়ে প্রকল্প ব্যয় কমানোর আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। আমদানি করা এই জ্বালানি তেলের সিংহভাগই পরিবহন করা হয় নদীপথে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। 3টি তেল বিপণন কোম্পানির 180টি ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে 50টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এতে বছরে বিপিসির ব্যয় হতো প্রায় 400 কোটি টাকা। শুধু তাই নয়, ওয়েল ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণ হয়ে দূষিত হয় নদী। তাই সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনের জন্য 2018 সালে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। গত মার্চ থেকে জুন পর্যন্ত একাধিক সফল ট্রায়াল শেষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হলো। চট্টগ্রামের পতেঙ্গায় ডেসপাস টার্মিনালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা। এই সময় তিনি বলেন, দুর্নীতি, অপচয় ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার না হওয়ায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে শুধু সময়ই নয়, ব্যয়ও অনেক বেশি। প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমিয়ে আগামীতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতাকে কমাতে হবে। যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই, আমরা অভিনন্দিত করতে চাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এই প্রকল্পটা, এই দুরূহ প্রকল্পটা সমাপ্ত করেছেন। কিন্তু আমি আশা করব যে সামনের দিকে প্রকল্পগুলিতে তারা আরো ব্যয় সাশ্রয়ী হবেন। এই প্রকল্প বাস্তবায়নে জ্বালানি তেল পরিবহনে প্রায় 250 থেকে 300 কোটি টাকা সাশ্রয় হবে। অপচয় কমবে প্রায় 2%। ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন করতাম ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই নদী, বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো। সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে মাত্র 4 ঘন্টায়। 6টি জেলা, 15টি উপজেলা ও 20টি নদী পার হয়ে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত নির্মিত অত্যাধুনিক প্রযুক্তির এই পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরির সুযোগ থাকবে না। আমদানি নির্ভরতা কমাতে আগামীতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান জ্বালানি বিভাগের সচিব। প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি আমাদের নতুন নতুন পরিকল্পনা নিতে হবে কিভাবে আমাদের এই দেশকে আমরা জ্বালানি নির্ভরতা কমিয়ে, বাইরের থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা কিভাবে দেশীয় উৎপাদন বাড়াতে পারি। 27 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 3700 কোটি টাকা। পদ্মা ওয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি পরিচালনা করবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। কোম্পানিগঞ্জের পর এবার সিলেট সদর উপজেলার মহালধি গ্রামের বিভিন্ন বাসাবাড়ি থেকে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 1,30,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর আগে খনিজ সম্পদ ব্যুরোর মামলায় প্রায় 1500 জনকে আসামি করা হয়। আটক করা হয়েছে এখন পর্যন্ত 6 জনকে। প্রশাসন বলছে পাথর লুটের সাথে জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
সিলেটের ধোপাগুলের মহালদি গ্রামের একটি বাড়ির সামনে এরকম সাদা রত্ন অর্থাৎ সাদা পাথর থেকে লুট করে আনা পাথর এখানে রেখে যাওয়া হয়েছে। গ্রামবাসী বলছেন কারা রেখেছে, কিভাবে রেখেছে, কখন রেখেছে কিছুই জানেন না তারা। তবে কারা রাখলো এই পাথর এমন প্রশ্ন এখন জনমনে। প্রশাসন জোর অভিযান চালাচ্ছেন এটি উদ্ধারে। শনিবার দুপুর 12টায় সিলেট সদর উপজেলার মহালদি গ্রামের একটি বাড়ির ভেতরে স্তূপ আকারে রাখা অবস্থায় পাথর উদ্ধার করা হয়। তবে ভোলাগঞ্জ থেকে কিভাবে এই পাথর গ্রামে এলো সে বিষয়ে কেউই সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। এগুলা আমরা সঠিক বলতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী গ্রাম, এই গ্রাম আমাদের না। ট্রাক থেকে পড়লে অনেক একটা শব্দ হয়, শব্দ হইলে পরে আমি কিন্তু ফুটনো থেকে উঠছি, উঠলে খেবা খারাপ ফালাইছে। আমার তো শাটার সকালে খোলা হয়, ফালাইছে যে আনিয়া দেখছি আমরা। আর এমনি বারোয়া জিকাইছি না, কোন সময়টা তারা রাত্রে ফালাইছে না। এদিকে ক্রাশার মিলগুলোতেও বালু চাপা দেয়া সাদা পাথর জব্দ করেছে প্রশাসন। একই সাথে এই মিলের মালিক সহ পাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলা ছিল। এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভোলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সিলেট সদর উপজেলার এই অভিযানে যৌথ বাহিনীর সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও যোগ দেন। তারা জানান পরিবেশ বিধ্বংসী এই কাজের সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যেন ধীরে ধীরে আগের অবস্থায় সাদা পাথর তার পুরনো রূপে ফিরতে পারে, সেজন্য কাজ করবেন তারা। ঘটনার পর থেকে আমরা উপজেলা, জেলা প্রশাসন সবাই সমন্বিতভাবে আমরা কাজ করতেছি যাতে এটা কিভাবে রিকভার করা যায় এবং কিভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বিএমডির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব বাদী হয়ে 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় রাতভর অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে কলাবাড়ি এবং কালাইডাঙ্গা এলাকা থেকে 3 জন এবং চেকপোস্ট পরিচালনা করে সাদা পাথর, ক্রাশ করা সাদা পাথর ভর্তি একটি ডাম ট্রাক সহ 2 জনকে আটক করি। মোট 5 জনকে আমরা আটক করতে পারছি এই পর্যন্ত। এখন পর্যন্ত আনুমানিক 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে প্রতিস্থাপনের কাজ চালু রেখেছে যৌথ বাহিনী। সন্দীপন শুভ, এখন সিলেট। এদিকে সিলেটে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ধোপাগুলে বালি চাপা দিয়ে রাখা সাদা পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ধোপাগুল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। চলে যাচ্ছি গুলজারের কাছে। গুলজার, পাথর উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি কি রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন তন্ময়, আসলে যেদিন থেকে জেলা প্রশাসনের যে সর্বাত্মক যে অভিযান যেটি শুরু হয়েছে তারপর থেকেই ক্রমবর্ধমান আসলে এই যে অভিযানের যে ক্ষুরধার সেটি আসলে বেড়েই চলছে। আজকে একদিনেই আমরা যতটুকু দেখেছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুরো উপজেলা জুড়েই নয়, জেলাতে বিভিন্ন জায়গায়, বিশেষ করে জাফলং, ধোপাগুল, কোম্পানিগঞ্জ যে কয়টি উপজেলা আছে সব জায়গায় একযুগে কিন্তু এই অভিযান চালাচ্ছে। কিছুক্ষণ আগেও আমরা আমাদের সহকর্মী সন্দীপ শুভ তিনি দেখাচ্ছিলেন যে একদম মাটির ভেতর থেকে জঙ্গলে রাখা পাথর সেগুলো উদ্ধার করে আসলে জব্দ করে নিয়ে যাওয়া হচ্ছে সাদা পাথর এলাকায়। অন্যদিকে সর্বাত্মক অভিযান আমি এজন্যই বলছি যে অন্যান্য যে সামরিক বাহিনী আছে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ সর্বাত্মক সকল বাহিনীর সমন্বয়ে যে অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। বেশ কয়েকদিন থেকে এখানে আপনি জানেন যে গত কয়েকদিন আগেও ট্রাক থেকে যে লুট হওয়া পাথর উদ্ধার করা হয়েছে। সুতরাং এখন এই সড়কে অর্থাৎ ভোলাগঞ্জ যে সিলেটের সড়ক আছে এখানে মূলত কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। কোনো একটি পণ্যবাহী ট্রাক বা পণ্যবাহী যানবাহন যদি হয় সেটি আসলে চেকের মাধ্যমেই কিন্তু তারা পার হতে হচ্ছে। জেলা প্রশাসন থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে আসলে যে পরিমাণ পাথর লুট করা হয়েছে সেই পাথর হয়তো বা উদ্ধার করা সম্ভব নয়, কিন্তু তারা যে চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত গত কয়েকদিনে যে পাথর উদ্ধার হয়েছে ঢাকা সহ ঢাকা ডেমরাতে যে পরিমাণ পাথর উদ্ধার
উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 3.5 লাখ ঘনফুটের মতো পাথর কিন্তু উদ্ধার করেছে জেলা প্রশাসন। এই ক্ষেত্রে জেলা প্রশাসন বলছে যে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিন যে সকল জায়গায় আসলে পাথরগুলো রাখা হয়েছে প্রত্যেকটি জায়গায় তারা অভিযান চালাচ্ছেন এবং যেখানেই পাবেন সেটা নেবেন। অন্যদিকে আইনি ব্যবস্থা অর্থাৎ এর সাথে যারা জড়িত এই তদন্ত কাজও চলছে। আপনি জানেন 17 তারিখ পর্যন্ত একটি তদন্তর আলটিমেটাম রয়েছে জেলা প্রশাসনের এবং দুদকও এক্ষেত্রে কাজ করছে। সব মিলিয়ে আসলে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক অভিযান এখন পর্যন্ত অব্যাহত আছে। ধন্যবাদ। সিলেটে এখনও সাদা পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলজার আহমেদ। ব্রিটিশদের তৈরি বিকৃত ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে মুসলমানদের গৌরবময় ইতিহাস রচনা করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই সংখ্যালঘু বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা অনিরাপদ বোধ যেন কোনোভাবেই না করে তারা যেন সবচেয়ে বেশি নিরাপদ আমাদের কাছেই যেন বোধ করে সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মাইনরিটি নয়, বরং বাংলাদেশ বিরোধী যারা তারাই হচ্ছে মাইনরিটি। আরসি মজুমদার আপাদমস্তক একজন হিন্দুত্ববাদী ছিলেন এবং আরসি মজুমদারের যে ইতিহাস লেখা হয়েছে সেটা মুসলমানদের বিরুদ্ধে ইতিহাস লেখা হয়েছে। যদি আমরা ইতিহাস পুনর্লিখন না করতে পারি এবং প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমানদের সম্পর্কে জানতে পারবে না। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মোড় থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। এই মুহূর্তে শোভাযাত্রাটি রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাচ্ছে পলাশী মোড় থেকে। এ বিষয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তানজিলা খান মিম আমাদের সঙ্গে যুক্ত আছেন। মিম, তন্ময়, আপনাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে জন্মাষ্টমী দিনটির শুরু থেকে কিন্তু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা দিনটি পালন করছে এবং এখন যেটি চলছে সেটি হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে মিছিল, শোভাযাত্রা এবং সেখানে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে মিছিলটি যাত্রা শুরু করেছে এবং এই মিছিলটি কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেখান থেকে পলাশী বাজার এসেছিল এবং পলাশী বাজারেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তিন বাহিনীর প্রধান এসে জন্মাষ্টমী উপলক্ষে এই শোভাযাত্রাটির উদ্বোধন করেছেন এবং এরপর সেই মিছিলটি নিয়ে পলাশী বাজার থেকে এখন জগন্নাথ হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে, এরপর দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন, এরপর গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড এবং এরপর রায়ের শাহ বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে কিন্তু এই মিছিলটি শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলছিলাম যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা বলছিলেন যে বছরের এই একটি দিন কিন্তু তারা অপেক্ষায় থাকেন। এই যে মিছিলের মধ্য থেকে সকলে যে একসঙ্গে পদযাত্রা করে হেঁটে যাচ্ছেন এর মধ্য দিয়ে কিন্তু তাদের এক ধরনের আনন্দ কাজ করছে। পাশাপাশি এই যে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের যে আসলে বাণী, সেই বাণী সারা দেশ জুড়ে যেন ছড়িয়ে পড়েন সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। আমি বলছিলাম তন্ময় যে কিছুক্ষণ আগে পলাশী মোড়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান তারা একত্রিত হয়ে কিন্তু এই শোভাযাত্রাটির উদ্বোধন করেন। সেখানেও কিন্তু তারা কথা বলেছেন এবং তারা তাদের উদ্বোধনী বক্তব্যে কিন্তু বলেছেন, যেমন নৌবাহিনী প্রধান বলেছেন যে জন্মাষ্টমী শুধু একটা উৎসব বলা যাবে না, এটি আসলে শান্তি এবং মানবতার আহ্বান এক ধরনের। কারণ এই যে তারা সকল অসত্য অন্যায়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানোর জন্য এই দিন আসলে সকলের মনেই কিন্তু সাহস যোগাচ্ছে। এছাড়াও কিন্তু তারা সকলেই বলেছেন যে আগামী এই যে যারা জনগণ রয়েছেন, আগামী যারা এই দেশের নাগরিক রয়েছেন, তারা যেন আগামীতে খুবই সুশৃঙ্খলভাবে প্রতিটি ধর্মীয় উৎসব তারা পালন করতে পারেন, সেই জন্য তারা বদ্ধপরিকর রয়েছেন। তারা যে কোনো ধরনের সহযোগিতা তারা চাইবেন দেশের নাগরিকরা সেই ধরনের সহযোগিতাই
করবেন এবং তারা সব সময় তাদের পাশে রয়েছেন। পাশাপাশি ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য তারা সকলে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া নৌবাহিনী প্রধানও কিন্তু একই ধরনের কথাই বলেছেন যে সকল ধরনের মানুষ এবং এই দেশে যেহেতু ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক ধরনের মানুষ আছে, হিন্দু মুসলমান পাহাড়ি আদিবাসী সকলেই যেন মিলেমিশে থাকে, এটি আসলে বাংলাদেশ। এই যে একটি ধর্মীয় উৎসবের মধ্য দিয়ে এই বার্তা যেন আসলে ঘরে ঘরে পৌঁছে যায়, সেই আহ্বানই তারা করেছেন। তন্ময়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা থেকে সর্বশেষ তথ্য। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মোড় থেকে শুরু হয়েছে শোভাযাত্রা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিলা খান মিম। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো জোটের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জেলেনস্কি বলেছেন সোমবার ওয়াশিংটন যাবেন তিনি। ট্রাম্প পুতিন বৈঠকের পর প্রথম প্রতিক্রিয়ায় সেই পোস্টে জেলেনস্কি জানিয়েছেন রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র শিগগিরই ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেন তিনি। বলেন, মূল বিষয়গুলো বিশ্ব নেতাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরা উচিত হবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় নেতাদের যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে বাহরাইনের কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। বাহরাইনে অসহনীয় গরমে দ্বিতীয় দিনের মতো খেলোয়াড়দের দীর্ঘক্ষণ বল দখলে রাখার কৌশল সহ বিভিন্ন বিষয় নিয়ে অনুশীলন করান সাইফুল বারী টিটু। কে তাদের ট্যালেন্ট কীভাবে কাজে লাগানো যায় এবং আমরা মূলত রেডি হচ্ছি। আপনারা জানেন যে আগামী দুই দিন পরেই আমরা বাহরাইন অনূর্ধ্ব-23 সাথে খেলতে যাচ্ছি। সো ওদের সম্পর্কে আমাদের জানা আছে। সো ওভারঅল টেকটিক্যাল সেশন হচ্ছে এবং ছেলেরা ভালো করছে। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।